বলে, ভাই আমি যেতে চাইনি, মেঘলাই জোরাজুরি করেছে তাই গিয়েছিলাম। শোভন আবারও বলে, ও না হয় আমাকে জানায়নি, কিন্তু তুই তো পারতি আমাকে জানাতে। আহানা উত্তর দিল না। আহানার উত্তর না পেয়ে শোভন আরো রেগে চেঁচিয়ে বলে, কি পারতি না বল? আহানা কেঁপে উঠল। শোভনের এমন চিৎকারেও এমন একটা কিছু নিয়েই ভয় পাচ্ছিল শোভন। কখনোই রাজকে পছন্দ করে না, না জানি সামনে পেলে খুনই করে দেয়। রাজের রাগ সম্পর্কেও জানে আহানা। রাজের স্বার্থে আঘাত লাগলে কাউকে ছাড়ে না, সামনে কি হবে তা ভাবে। আহানার শরীর শিউরে উঠছে। আহানা নিজেকে শান্ত করে আমতা আমতা করে বলে, ভাই প্লিজ শান্ত হ, পেয়ে যাবি মেঘলাকে। শোভন আরো দ্বিগুণ চেঁচিয়ে বলে, শান্ত হওয়ার কাজ করেছিস তোরা? আর কি বললি, পেয়ে যাবো? পাবোই তো, সাথে ওই রাজকেও দেখে নিব। বলেই বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। পেছন থেকে ওর মা ডাকলেও সাড়া দেয় না। অন্ধকার ঘরে ফ্লোরে পড়ে আছে মেঘলা। হাত পা মাথা থেকে রক্ত পড়ছে। হাত প্রতিটা স্থান কেটে কেটে গেছে। কেউ যেমন নির্মমভাবে চাবুক চালিয়েছে, এমন অবস্থা। হাত পা বাঁধা। কিছুক্ষণ পরপর ফুপিয়ে কেঁদে উঠছে। দরজার আওয়াজ পেয়ে গুটি গুটি হয়ে রইল। রাজ এসেছে, এক হাতে গরম দুধের গ্লাস আর এক হাতে ফার্স্ট এইড বক্স। রাজকে দেখে আরো ফুপিয়ে উঠল। রাজ বাঁকা হাসলো। তা দেখে এক পা দোপা করে মেঘলার সামনে এসে টেবিলের উপর দুধ আর ফার্স্ট এইড বক্সটা রেখে মেঘলার পাশে ঘেঁষে বসে বলে, ভয় পাচ্ছিস মেঘ? কষ্ট হচ্ছে? মেঘলা উত্তর দিল না, দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। তা দেখে রাজ আবারও ঠোঁট এলিয়ে হেসে বলল, দৃষ্টি সরালি যে, ভয় পাচ্ছিস? এ ভয়টা পালানোর সময় মনে ছিল না? বলেই মেঘলার গাল চেপে ধরল। মেঘলার চোখ দিয়ে অনবরত পানি ছড়ছে, কিন্তু সেদিকে রাজের খেয়াল কই। রাজ শান্ত কণ্ঠে বলল, পালিয়েছিলি কেন? মেঘলা চুপ করে রইল। রাজ রেগে আবার বলল, বল, কাউকে না জানিয়ে পালিয়েছিলি কেন? মেঘলা মুখ ঘুরিয়ে বলে, আমাকে যেতে দাও, আর আটকিয়ে রেখে লাভ নেই। যার আসার সময় সে সময় মতো আসবে, তখন পালানোর কুলো পাবে না। ক্রুদ্ধ কণ্ঠে বলল মেঘ। আর তা শুনে রাজ আরো রেগে গেল। মেঘলার সামনে গিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। বেশি বার বেড়েছে না তোর? তোকে আমার চাই, যে এর মধ্যে যে আসবে দরকার পড়ে তাকে শেষ করে দিব আমি, তবুও তোকেই আমার চাই। মেঘলা এবার শব্দ করেই কেঁদেই দিল। কেন ওর সাথে এমন হয়? সারাটা জীবন এমন কষ্টে কষ্টেই কাটাতে হচ্ছে। সুখ এসে ধরা দিলেও তা ক্ষণিকের সুখ। আবার সেই আগের মতো হয়ে যাবে না তো দিনগুলো? শোভনকে কি আর দেখতে পাবে না? শোভনের সাথে আর কথা হবে না? শোভন কি আসবে না? অতীতের কথা মনে পড়তেই চোখ ঝাপসা হয়ে আসছে মেঘলার। সে আর ওই বাড়িতে ফিরতে চায় না। মা মারা যাওয়ার পর থেকে কখনো ও বাড়িতে মেঘলা ভালো ছিল না। মেঘলার মা মারা যাওয়ার দুদিন পরই বাবা নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ওর বাবাকে পাওয়া যায়নি। হয়তো নিজ থেকেই নিরুদ্দেশ হয়েছে, তাই পাওয়া যায়নি। অতীত, যার জীবন প্রথম থেকে বিষাদময়, তার হয়তো পুরো জীবনটাই বিষাক্ত কাটে। তেমন মেঘলারও ছোট থেকে বড় চাচার বাড়িতে বড় হওয়া। সেটা নিজের বাড়ি হলেও তেমনভাবে সম্মান পায়নি। বাড়িতে সব সময় চাচির মার খেতেই হতো। চাচা দেখেও না দেখার ভান করে থাকতো। রাজ তাদেরই ছেলে। ছোট থেকেই রাজ মেঘলার প্রতি আকৃষ্ট। কখনো তেমনভাবে সবার সাথে মিশতে দেয়নি। বাইরে কারোর সাথে কথা বললে বাড়িতে এসে অত্যাচার করত। মেঘলার চাচির ধারণা ছিল মেঘলা ইচ্ছে করে তার ছেলেকে নিজের বশে রাখছে। কিন্তু মেঘলা কখনোই রাজকে পছন্দ করত না। বড় চাচার ছেলে হলেও রাজ বাড়িতে থাকতো না। হোস্টেলে পড়াশোনা করেছে রাজ। মেঘলার মা মারা যাওয়ার পর এসেছিল রাজ। তখনই মেঘলাকে দেখে মনে ধরে। হোস্টেলে থাকলেও প্রতিদিন মেঘলার খোঁজ নিত রাজ। ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি একসময় ভয়ঙ্কর আকার ধারণ করে। যত্নগুলো ভয়ঙ্কর যত্নে পরিণত হয়। সেদিন ছিল রাজের বড় বোনের বিয়ের গায়ে হলুদ। সবার সাথে মিলিয়ে লাল জামদানি পরে সেজেছিল। ব্যস্ততার কারণে হলুদের দিন রাতে রাজ বাড়িতে আসে। বাড়িতে এসেই চোখ মেঘলাকে খোঁজে। প্রায় 2 ঘন্টা খুঁজেও মেঘলাকে পায় না রাজ। মাথায় রক্ত উঠে যায় রাজের। আগেই ফোন করে বলে দিয়েছিল বাড়িতে এলে যেন ওকে খুঁজতে না হয়। এই মেয়েকে পেলে রাজ আজ মেরেই ফেলবে।
তাই ভেবে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে মায়ের কাছে গিয়ে থমথমে গলায় বলে, মা মেঘ কই? ছেলের মুখে মেঘলার কথা শুনে তেলে বেগুনে চলে ওঠে রাজের মা। রেগে গম্ভীর মুখে বলে, আমি কি করে বলবো? দেখ গিয়ে কোথায় কোন ছেলের সাথে বসে আছে। ওই মেয়ের তো আমার ছেলে দেখলেই গায়ে পড়ে যেতে ইচ্ছে করে। বলেই ছেলের সামনে থেকে রাগে গজগজ করতে করতে চলে যায়। মায়ের কথা শুনে রাগ আরো বেড়ে যায়। হয়তো ওর মা খারাপ কিছু দেখেছে, নয়তো বাজে কথা বলবে কেন। প্রায় অনেকক্ষণ খুঁজে জানতে পারে ছেলেদের বাড়িতে গেছে সবার সাথে। রাজ রাগে নিজের রুমে গিয়ে বসে। রাত 10টায় মেঘলা সবার সাথে আসে। ছেলের বাড়ি থেকে উঠোনে আওয়াজ পেয়ে রাজ যেতেই দেখে একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তা দেখে রাজ আরো রেগে যায়। সেখানে গিয়ে মেঘলার হাত ধরে নিজের রুমে নিয়ে আসে। ভেবেছিল কিছু বলবে না, কিন্তু ওই ছেলের সাথে দেখে মাথা গরম হয়ে যায়। রাগে থাপ্পড় মেরে বলে, কি করেছিলি ওই ছেলের সাথে? ছেলে দেখলে নিজেকে ঠিক রাখতে পারিস না? এতই যখন ছেলেদের সাথে থাকতে ইচ্ছা করে তাহলে আমাকেই বলতি। রাজের কথায় মেঘলা কেঁদে ওঠে। ওর চাচি তো পাঠিয়েছিল ওই ছেলেকে ডাকতে, নয়তো মেঘলা কখনোই কোনো ছেলের সামনে যায় না। কিন্তু সে কথা আর মুখে বলতে পারল না। স্টিলের স্কেল দিয়ে সজোরে মারতে থাকে মেঘলাকে। একটা সময় মেঘলা নিস্তেজ হয়ে নিচেই পড়ে থাকে। অসুস্থ হয়ে 3 দিন বিছানায় পড়েছিল তখন মেঘলা। সেবা করার মতো কেউ ছিল না, বিয়েতেও বের হয়নি। আর রাজকে দেখলেই ভয় কুঁকড়ে ওঠে মেঘলা। ঘর থেকেও খুব একটা বের হয় না এখন রাজ। রাজ আছে তাই ওর চাচি ওকে কাজের জন্য ডাকে না। রাজ থাকলে মেঘলার চাচি মেঘলাকে কাজ দিতে পারে না। বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে বসে আছে মেঘলা। ওর কিছুই ভালো লাগছে না। কলেজেও যায় না কিছুদিন যাবত। ভাবছে কাল থেকেই যাবে। হঠাৎ দরজার আওয়াজে ঘোর ভাঙে মেঘলার। রাজ ওর রুমে এসেছে। রাজকে দেখে ভয়ে মাথা নিচু করে রাখে। রাজ মেঘলার সামনে এসে বাহু চেপে ধরে পাশের চেয়ারে বসিয়ে নিজে ওর সামনে হাঁটু গেড়ে বসে 2 হাত দিয়ে হাত চেপে ধরে বলে, রাগ করে আছিস মেঘ? আই এম সরি, আমার মাথা ঠিক ছিল না। তুই তো জানিস আমি তোকে কারোর সাথে সহ্য করতে পারি না, তাই মাথাটা গরম হয়ে গিয়েছিল। আমাকে মাফ করে দে প্লিজ। মেঘলা কিছু বলল না। রাজ আবার বলে, কথা বলবি না? আমাকে মাফ করা যায় না? মেঘলা তাচ্ছিল্য হেসে বলে, আমি কে? আমার থেকে মাপ চাওয়ার প্রয়োজন নেই। ভালো লাগছে না, একা থাকতে দাও আমাকে ভাইয়া। বলেই রাজকে এড়িয়ে রুমের দিকে চলে যায়। রাজের রাগ হয় মেঘলার এমন ব্যবহারে রেগে গিয়ে মেঘলার বাহু চেপে ধরে বলে, মাপ চাইতে এসেছি বলে ইগনোর করছিস? সাহস দিন দিন বাড়ছে। মেঘলা জানে এমন কিছুই হবে। এই ছেলে এমনি মাপ চাইবে, তার কিছুক্ষণ পরই আবার এমন আচরণ করবে। কয়েক ফোঁটা বেহায়া পানি গড়িয়ে পড়ল তা দেখে রাজ মেঘলাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে উঠে সময় মতো কলেজের জন্য রেডি হচ্ছে। তখনই রুমে আসে রাজ। ওড়না ছিল না মেঘলার শরীরে, যার কারণে মেঘলা ইতস্ততই পড়ে যায়। কিন্তু রাজ স্বাভাবিকভাবেই মেঘলার সামনে এসে বলেন, এত ফর্মালিটিস এর দরকার নেই। আমি আর আজ তোকে আনতে যেতে একটু দেরি হতে পারে, বাইরেই দাঁড়িয়ে থাকিস। বলেই রুম থেকে বেরিয়ে যায়। মেঘলা রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বাইরে এসে দেখে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে রাজ। তা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল মেঘলা। এই ছেলে যতদিন এখানে আছে আতঙ্কে আতঙ্কেই থাকতে হবে। মেঘলা বাইকে উঠে বসতেই বাইক স্টার্ট দেয় রাজ। কলেজের সামনে আসতেই মহা বিপদে পড়ে মেঘলা। কলেজ গেটের সামনেই দাঁড়িয়ে আছে মেঘলার বান্ধবী ফিহার বয়ফ্রেন্ড। ফিহার সাথে ঝগড়া হওয়ায় মেঘলার সাথে সাথে ফিহাকে নিয়ে কথা বলতে এসেছে। মেঘলা ছেলেটাকে এড়িয়ে গিয়ে কলেজ গেট দিয়ে ঢুকবে, ঠিক তখনই পেছন থেকে ছেলেটা মেঘলার হাত আটকে ধরে বলে, তোমার সাথে আমার কথা আছে মেঘলা। মেঘলার সাথে সাথেই পিছনে ঘুরে তাকিয়ে দেখে রাজের চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু কিছু বলছে না। মেঘলা ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ভাইয়া আমার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলি। বলেই ভিতরে যেতে নিলেও ছেলেটা আবার ডাকে। মেঘলা ছেলেটার ডাক উপেক্ষা করে কলেজে ঢুকে যায়। রাজ কিছু বলছে না দেখে মেঘলা আরো ভয় পেয়ে যায়। এ ছেলে শান্ত আছে মানে বড় কিছু করবে না তো। সেদিন রাজ মেঘলাকে কিছু বলেনি, বাড়িতে যাওয়ার পরও কিছু বলেনি।
এমনকি কথাও বলেনি কোনো। গভীর রাত, মেঘলা বারান্দায় বসে বই পড়ছিল। গ্রামাঞ্চলে রাত 8টা বাজতে গভীর রাত মনে হয়, আর এখন তো 1টা বাজে। কেউ জেগে নেই, বই পড়তে মগ্ন ছিল। তখন হঠাৎ বাইরে আওয়াজ পেয়ে ধ্যান ভাঙে মেঘলার। রাজ বের হলো, কোথায় একটা যাচ্ছে। মেঘলার কি জানি কি মনে হলো, ও নিজেও আস্তে করে নিচের থেকে বাইরে বের হয়ে রাজের পিছু পিছু ছুটল। ওদের গোডাউনে এসেছে রাজকে এত রাতে এখানে ঢুকতে দেখে অবাক হলো মেঘলা। এই ছেলে এত রাতে অবাক হলো। রাজ অনেক আগেই ভিতরে ঢুকেছে, তাই মেঘলা ঢুকে রাজকে দেখতে পায় না। আশেপাশে আস্তে আস্তে হেঁটে রাজকে খুঁজছে মেঘলা। হঠাৎ কারো চিৎকারের আওয়াজ পেয়ে কেঁপে উঠল মেঘলা। এত রাতেই বন্ধ পরিত্যক্ত গোডাউনে কে চিৎকার করলো? সেই আওয়াজ অনুসরণ করে মেঘলা যা দেখলো তা দেখে নিজেও চিৎকার দিয়ে উঠল। রাজ হলুদের দিন সেই ছেলে আর ফিহার বয়ফ্রেন্ডকে বাজেভাবে মারছে। চেনা কণ্ঠ শুনে পিছনে তাকালো রাজ। পিছনে ফিরে মেঘলাকে দেখে অবাক হলো না, চেহারা পরিবর্তনও হলো না। রাজ যেন এটাই চেয়েছিল। রাজ বাঁকা হেসে মেঘলার সামনে এসে বলল, বাহ, তাহলে তোর কাছের মানুষের মৃত্যু দেখতে তুইও এসেছিস। আমি তো এটাই চেয়েছিলাম, তাই আজ তোকে শাস্তি দেইনি। প্রতিদিন মেরে কেটে তোকে কষ্ট দিলে আমিও কষ্ট পাই, তাই ভাবলাম আজ না হয় শাস্তির ধরনটা একটু পাল্টাই। তাই তো বাড়ি থেকে এত দূর হেঁটে আসলাম। আমি জানি তুই আমার পিছু নিবি, তো শাস্তি শুরু করা যাক। বলেই পৈশাচিক হেসে অচেতন হয়ে পড়ে থাকা একটা ছেলের পেটে বড় একটা ধারালো ছুরি ঢুকিয়ে দিল। মেঘলা আর নিজেকে ঠিক রাখতে পারল না। চোখের সামনে এত বাজেভাবে খুন হওয়া কেউ দেখে ঠিক থাকতে পারবে না। লুটিয়ে পড়ল মেঘলা নিচে। তা দেখে রাজ হাসল, বাঁকা হাসি। সে যেন আনন্দ পাচ্ছে মেঘলার কষ্টে, মহা আনন্দ। কিন্তু না, এইটুকুতেই ওর শাস্তি পূর্ণ হবে না। রাজ চাই আরও শাস্তি দিতে, তাই বাঁকা হেসে পাশের থেকে পানির বোতল নিয়ে পুরোটা পানি মেঘলার চোখে ঢেলে দেয়। পিটপিট করে চোখ খুলে উঠে গুটিয়ে বসে মেঘলা। রাজ বলে, এতটুকুতে অজ্ঞান হলে চলবে না জান, আরো একজন তো বাকি আছে। মেঘলা ভয়ে কাতর কণ্ঠে বলল, ওরা তো কিছু করেনি, ওদের মারছো কেন? ছেড়ে দাও প্লিজ ভাইয়া, আমি আর কারোর সাথেই কথা বলবো না। রাজ আরো রেগে যায়। রেগে গিয়ে মেঘলার গাল চেপে ধরে বলে, জ্বলছে খুব কেন রে? ভালোবাসতি বুঝি? ছাড়বো না কাউকে। আর ওই ছেলের হাত ধরেছিলি না? বলেই অচেতন অবস্থায় পড়ে থাকা ছেলেটির হাতে আঘাত করতে থাকে। মেঘলা চোখ খিচে বন্ধ করে ফেলে। রাজ গিয়ে মেঘলার সামনে বসে বলে, চোখ খুলো জান। মেঘলা খুলল না। আরো খিচে চোখ বন্ধ করে ফেলে রাজ আবার বলে, খুলতে বলছি তো, খুল। মেঘলা খুলল না। রাজ এবার রেগে গিয়ে চেঁচিয়ে বলে, খুল। মেঘলা এক ঝটকায় চোখ খুলল। রাজ হেসে বলল, ভেরি গুড। এবার যদি চোখ বন্ধ করিস তাহলে শাস্তি আরো ভয়াবহ হবে। মেঘলা কিছু বলল না। রাজ উঠে গিয়ে আরেকজনের পেটে ছুরি ঢুকায়। মেঘলার বান্ধবী ফিহার বয়ফ্রেন্ডের পেটে বাজেভাবে ছুরি ঢুকিয়ে সেটা আবার বের করে আবার হাতে আঘাত করতে থাকে। যে হাত দিয়ে মেঘলাকে ধরেছিল। মেঘলা এসব সহ্য করতে পারছে না। এত খারাপ মানুষ হয়? যে মানুষ খুন করতে পারে সে অন্তত কাউকে ভালোবাসতে পারে না। রাজ পৈশাচিক হেসে মেঘলার সামনে এসে রক্তাক্ত ছুরিটা মেঘলার হাতে চেপে ধরে বলে, এই হাতেই ছেলেটা ধরেছিল তাই না? বলে আরো জোরে চেপে ধরে গলগল করে রক্ত পড়ছে। একটা সময় আবারও জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় মেঘলা। চোখে আলো এসে পড়তেই চোখ মেলে মেঘলা। তখনের কথা মনে পড়তেই ধরপড়িয়ে উঠে বসে, কোথায় আছে তা দেখার জন্য। আশেপাশে তাকিয়ে দেখে ও নিচের ঘরেই আছে। আর সকাল হয়ে গেছে। রাতের কথা মনে পড়তেই ডুকরে কেঁদে ওঠে। কাল রাতের দৃশ্য যে কখনো ভুলতে পারবে না। সেদিনের পর থেকে রাজের থেকে দূরে দূরে থাকে। রাজকে দেখলেই আরো অসুস্থ হয়ে পড়ে। জোর করেও রাজ মেঘলার কাছে থাকতে পারে না। একসময় রাগে ক্ষোভে ব্যর্থ হয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেয়। আগে থেকেই সব ঠিক ছিল, আর রাজ ভেবেছিল মেঘলার সাথে কাবিন করে যাবে।
কিন্তু মেঘলার মানসিক সমস্যা আরও বাড়ছিল। তাই ডাক্তারের কথা মতো মেঘলার কাছ থেকে দূরে চলে যায়। রাত যাওয়ার পর মেঘলার উপর অত্যাচার আরও বেড়ে যায়। রাজের মা কথায় কথায় ছেলেকে দূরে যাওয়ার দোষে মেঘলাকে মারে। তবুও নিজেকে ঠিক রেখে সে বাড়িতেই সব সহ্য করে থেকে যায়, শুধুমাত্র পড়াশোনার জন্য। রাজ যাওয়ার 3 বছরের মাথায় মেঘলাকে একটি মাদক ব্যবসায়ীর সাথে বিয়ে ঠিক করে রাজকে না জানিয়ে বিয়ের দিনই বাড়ি থেকে পালায় মেঘলা। বর্তমান কিছুর আওয়াজ পেয়ে অতীতের ভাবনা থেকে ফিরল মেঘলা। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। শোভনের অপেক্ষায় বসে আছে মেঘলা। ওর ডাক্তার সাহেব আসবে, ওকে নিয়ে যাবে এখান থেকে। কিন্তু আদেও কি শোভন নিয়ে যেতে পারবে? রাজ বেশ কিছুক্ষণ পর মেঘলার কাছে এসে শান্ত কণ্ঠে বলল, তোকে কত খুঁজেছি জানিস? সেদিন বৃষ্টির রাতে আহানার ওয়ালপেপারে তোর আর আহানার ছবি দেখে বেশ চমকে গিয়েছিলাম। আহানার সাথে তোর কি করে দেখা হলো? ও কি তোকে পালাতে সাহায্য করেছিল? কিন্তু ওর সাথে তোর পরিচয় হলো কি করে? রাজের প্রশ্নের উত্তর দিল না। তবে মেঘলাও বেশ অবাক হলো। রাজ আহানাকে কি করে চেনে? আর আহানার সাথে কি পরিচয় রাজের? রাজ আহানাকে চেনে মানে শোভনকেও চেনে। মেঘলার উত্তর না পেয়ে রাজ আবার রাগি রাগি কণ্ঠে বলল, তোর দিচ্ছিস না কেন? আর শোভনের কথা বললি কেন তুই? শোভন কে, কি করে চিনিস? শোভন আসবেই বা কেন তোকে নিয়ে যেতে? শুনে রাখ মেঘলা, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না, এমনকি তোকেও না। পালিয়েছিলি না, এবার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো বলে দিলাম। মেঘলা এবারও নিশ্চুপ, ও কথা বলতে চায় না এই খারাপ ছেলেটার সাথে। ওর তো চিন্তা হচ্ছে শোভনকে নিয়ে। নিশ্চয়ই শোভনও খুব রেগে আছে। সেদিন বাড়ি থেকে না বের হলে এত কিছু হতো না। শোভন নিশ্চয়ই আহানার উপর অনেক রাগ দেখিয়েছে। ইস, ওর জন্য আহানা বকা শুনল এবারও। মেঘলাকে এবারও চুপ থাকতে দেখে রাগ হচ্ছে রাজের। মেঘলাকে এখন মেরে ফেলতে ইচ্ছে করছে। এই মেয়ে তো এমন ছিল না, রাজকে বাঘের মতো ভয় পেত। আর এই মেয়ে আজ ওকে ইগনোর করছে। সহ্য হচ্ছে না রাজের। সবকিছু শেষ করে দিতে ইচ্ছে করছে, সব ধ্বংস করে দিতে ইচ্ছে করছে রাজের। উঠে দাঁড়িয়ে হাঁসফাঁস করতে করতে সামনে থাকা চেয়ারটা নিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় জোরে বাড়ি মারে। আয়নাটা নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। মেঘলা ভয়ে গুটিয়ে বসে, কিন্তু সে ভয়টা চেহারায় ফুটিয়ে তোলে না। কারণ রাজের সামনে ভয় কাতর হয়ে থাকলে রাজ আরো আঘাত করবে মেঘলাকে। রাজ আবার মেঘলার সামনে এসে বসে বলে, কি হলো? আমার কথা কানে যায়নি তোর? আমি প্রশ্ন করছি তো, উত্তর দে। আহানা শোভনকে চিনিস কিভাবে তুই? শোভনের সাথে তোর কি সম্পর্ক? কে শোভন, বল। মেঘলা এবারও নিশ্চুপ। রাজ আরো হিংস্র হয়ে উঠছে। হাতের সামনে যা পাচ্ছে সব ভেঙে ফেলছে। রাজের হিংস্রতা দেখে মেঘলার মনে রাজের প্রতি ঘৃণা আর ভয় আরো বাড়ছে। একটা মানুষ এমন কি করে হয়? রাজ এবার রেগে চিৎকার করে বলে, মেঘ, আমি কিছু জিজ্ঞাসা করছি তো, বল শোভন তোর কি হয়? শোভনের সাথে তোর কি সম্পর্ক? মেঘলা কেঁপে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করে মিহি কণ্ঠে বলে, শোভন আমার স্বামী। শোভনের সাথে আমার বিয়ে হয়েছে। আমি শোভনকে ভালোবাসি, শুনেছেন? আমি শোভনকে ভালোবাসি। রাজ নিমেষেই শান্ত হয়ে গেল। কিছুক্ষণ শান্ত থেকে কথাটা মাথায় ঢুকলে এক ঝটকায় মেঘলার কাছে গিয়ে গলা চেপে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, মেরে ফেলে দেব। তুই আমার, শুধুই আমার। আমি না পেলে তোকে আমি মেরে ফেলবো, শেষ করে দিব। ওই শোভনকে শেষ করে দিব, তোকেও শেষ করে দিব। মেঘলার কষ্টে শ্বাস বন্ধ হয়ে আসছে। তবুও নিজেকে শান্ত রেখে মিহি হেসে শান্ত কণ্ঠে বলে, তবে মেরেই ফেলো, তাও বলবো আমি ভালোবাসি। শোভনকেই ভালোবাসি। বলেই চোখ বন্ধ করে নিল। শ্বাস বন্ধ হয়ে আসছে। একটা সময় হাল ছেড়ে দেয়। মেঘলা লুটিয়ে পড়ে নিচে। হসপিটালের করিডোরে বসে আছে শোভন। পাশেই আহানা বসে আছে অশ্রুসিক্ত নয়নে। নিজের প্রতি ওর নিজের ঘৃণা হচ্ছে। একজন বাজে খারাপ মানুষকে ভালোবেসেছিল। মেঘলা আইসিইউতে আছে। মানসিক অবস্থা এতটাই খারাপ, ওর নিজেরও বাঁচার ইচ্ছে নেই। তাই চিকিৎসা করেও শরীরের কন্ডিশন ইমপ্রুভ করতে পারেনি। 2 দিন যাবৎ হসপিটালে আছে মেঘলা। জ্ঞান এখনো ফেরেনি। সেদিন অনেক খোঁজাখুঁজি করে মেঘলার গ্রামের ঠিকানা খুঁজে মেঘলার গ্রামে যায়। এত ঝামেলার মাঝে কখনো শোভনের মেঘলার গ্রামের ঠিকানাটা জানা হয়নি।
পরে মেঘলার আর একটা ডায়েরি আছে, সেই ডায়েরিটার কথা মনে পড়তেই অনেক খোঁজাখুঁজি করে ডায়েরিটা বের করে বান্ধবীদের নাম্বার পায়। সেই নাম্বারে ফোন করার পরই মেঘলার বান্ধবী মেঘলার বাড়ির ঠিকানা দেয়। সেখানে গিয়েই জানতে পারে রাজ মেঘলার বড় চাচার ছেলে, কিন্তু সেখানে গিয়েও রাজকে পায় না। বাড়িতে এসে আবার সেই ডায়েরিটা মেলে বসে শোভন, যদি কিছু জানতে পারে। তা ভেবে পুরো ডায়েরিটা পড়ে স্তব্ধ হয়ে যায় শোভন। প্রথম দিকে শোভন মেঘলাকে দোষারোপ করেছিল, বিয়ে থেকে পালিয়ে এসেছিল দেখে খারাপ ভেবেছিল মেঘলাকে, কিন্তু পরে ব্যাপারটা মানিয়ে নিলেও এখন সবটা পড়ে পুরো ধারণাই পাল্টে গিয়েছিল। একটা মেয়েকে কতটা টর্চার করেছিল ওরা। আর রাজের প্রতি রাগটা আরো বেড়ে যায় শোভনের। সে গোডাউনের কথা পড়ে শোভন আবার গ্রামে গিয়ে সেই গোডাউনে যায়, কিন্তু পায় না। তখন শোভন একেবারেই ভেঙে পড়েছিল। কোথায় খুঁজবে মেঘলাকে? আর সব যেন নাগালের বাইরে চলে যাচ্ছে। রাজের প্রতি রাগটা আরো তীব্র হয়ে উঠছে। সেদিনের পর আর একদিন কেটে যায়, তাও মেঘলার খোঁজ পাচ্ছিল না। পুলিশরাও বেশ খোঁজাখুঁজি করে। মানসিকভাবে শোভন ভেঙে পড়লে তা কাউকে বুঝতে দেয়নি। ও যেহেতু একজন ডক্টর, সেদিক দিয়ে সব দিকেই রাখতে হবে। পরের দিন একটা এমার্জেন্সি সার্জারি পড়ে যায়, যার জন্য ইচ্ছে না থাকলেও যেতেই হয়। আর সার্জারিটা ঢাকা থেকে একটু দূরে একটা হসপিটালে ছিল। সেখানে গিয়ে সার্জারি শেষ হওয়ার পর অপারেশন থিয়েটার থেকে যখন বের হয়, তখন রিসেপশনে রাজকে দেখতে পায়। রাজকে দেখে শোভনের রাগ আরো চারা দিয়ে ওঠে। সেখানেই রাজকে অনেক মারে। হঠাৎ আক্রমণে রাজও কিছু করতে পারেনি। এত মারার পরও রাজ মেঘলার কথা কিছুই বলেনি। তার একটাও কথা বলবে না সে মেরে ফেললো। এমন মারামারিতে সেখানে প্রায় ভিড় জমে গিয়েছিল। তখনই নার্স রাজকে এসে বলে, আপনার পেশেন্ট এর অবস্থা ভালো নয়। তখনই শোভনের খটকা লাগে। নার্সের সাথে গিয়ে মেঘলাকে ওই রকম অবস্থায় দেখে শোভন স্তব্ধ হয়ে গিয়েছিল। কি অবস্থা হয়ে গেছে মেয়েটার। নিজেকে শান্ত করে ডক্টরকে জিজ্ঞেস করার পর জানতে পারে, যখন হসপিটালে মেঘলাকে আনে হাত পা অনেক ঠান্ডা ছিল। তারা ভেবেছিল হয়তো দুর্বলতার কারণে পড়ে গলার কাছে হাতের ছাপ পেয়ে বুঝতে পারে কেউ গলা টিপে ধরেছিল। সে কথা শুনে শোভনের আরো রাগ উঠে যায়। রাজকে গিয়ে আর এক ধাপ মারে। তখনই সেখানে আহানা আসে। আহানা জানতো শোভন এখানে আছে। ওর মনের অবস্থা ভালো না, আবার এত দূর এসেছে সার্জারির জন্য, তাই আহানাও এসেছিল শোভন ঠিক আছে কিনা দেখতে। রাজকে ওভাবে পড়ে থাকতে দেখে ভিতরটা কেঁপে উঠেছিল আহানার। কি করবে? ভালো তো বাসে, যতই খারাপ হোক একটু তো কষ্ট লাগবেই। শোভনকে শান্ত করে আহানা শক্ত হয়ে নিচু থেকেই পুলিশকে ফোন করে, কিন্তু শোভনের রাগ কমেনি। ও আরো শাস্তি দিতে চায় রাজকে নিজের হাতে। কিন্তু এখন ব্যাপারটা এখানেই রেখে নিজেকে শান্ত রেখে নিজের হসপিটালে মেঘলাকে ট্রান্সফার করে। ভালোবাসার মানুষের এমন অবস্থা দেখে কেউ ঠিক থাকতে পারে না। শোভনের ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে, তাও শরীরের দিক দিয়ে শক্ত থেকে সব কিছু করছে। এত চিকিৎসার পরেও কোনো ইমপ্রুভড না হওয়ায় মনোরোগ বিশেষজ্ঞ দেখালে তিনি বলেন মেঘলা মানসিকভাবে ভেঙে পড়েছে, তার মনে আর বাচ্চার আগ্রহ নেই। তা শুনে শোভন শান্ত হয়ে যায়। মেঘলার প্রতি অভিমান জমে। ওই রাজের জন্য বাঁচতে চায় না। ও কি শোভনের কথা ভুলে গেছে? ও কি জানে না কেউ যে ওকে পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো চায়? মেঘলা সুস্থ হলে বোঝাপড়া করবে শোভন। পাশে আহানা বসে আছে। সেদিকে শোভন ঘুরে থমথমে কণ্ঠে বলে, রাগ করেছিস আমার উপর আহানা? আহানা ভ্রুকুচকে বলে, কেন? শোভন বলে, আমি রাতকে এইটুকু বলেই আহানা শোভনকে থামিয়ে দেয়। চোখ মুছে ভাইয়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, তোর কি মনে হয় ওই খারাপ লোকটার জন্য তোর সাথে রাগ করব? ভালোবাসি, কিন্তু ওর প্রতি এখন আমার আর কোনো মায়া নেই ভাই। আমি ওই খুনিটাকে আর চাই না। ও শাস্তিও পেয়েছে। আমি ভুলতে চাই ভাই, ওই খুনিটাকে আমি ভুলতে চাই। বলেই উঠে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায় আহানা। সে তার অবাধ্য বেহায়া চোখের পানিগুলো আড়াল করতে চায়, আর কাউকে দেখাতে চায় না। ভুল মানুষকে ভালোবেসেছে।
ভুল মানুষটাকে চেয়েছে সব সময়। আহনার যাওয়ার দিকে তাকিয়ে শোভন দীর্ঘশ্বাস ফেলে। রাজের প্রতি রাগটা আরো গাঢ় হচ্ছে। শোভন শাস্তি দিবে রাজকে, কঠিন শাস্তি। আজকের দিনটাও কেটে যায়। মেঘলার একই অবস্থা, সারাক্ষণ অক্সিজেন দেওয়াই থাকে। গলা চেপে ধরায় অনেক ক্ষত তৈরি হয়েছিল, আঁচড় লেগেছিল, গিয়েছিল। সেখানে হাত দিয়ে স্পর্শ করে ভালোবাসার পরশ এঁকে দিল শোভন। 3 দিন যাবৎ হসপিটালেই আছে। মেঘলার সবকিছু নিজেই করে, নার্সও ঢুকতে দেয় না। পাশে একটা চেয়ারে বসে ক্যানেলা লাগানো হাতটা আলতোভাবে ধরে বলে, ভালো লাগছে তোমার আমাকে কষ্ট দিয়ে? ভালো তো লাগবেই। তুমি তো চাইতে আমি কষ্ট পাই। তোমাকে কষ্ট দিয়েছি কিনা তাই রিভেঞ্জ নিচ্ছ। শুনছো মেয়ে, ভালো নেই। আমি ভালো নেই। আমার যে তোমাকে চাই, খুব করে চাই। আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারি না। আমাদের কষ্ট হচ্ছে, তুমি কি বুঝতে পারছো? না বুঝবেই বা কিভাবে? তুমি তো আমাকে কষ্টে দেখে আনন্দ পাচ্ছ, পৈশাচিক আনন্দ, তাই না? শুনে রাখো মেয়ে, তোমাকে ভালো হতে হবে, নিজের জন্য নয়, আমার জন্য। আমার তোমাকে প্রয়োজন। আমি ভালো থাকার জন্য আমার তোমাকে প্রয়োজন। তোমার কথা না শুনে আমি থাকি কি করে বলো তো? যে হাসির মায়ায় আমাকে ফেলেছিলে, সে হাসি না দেখে আমি থাকি কি করে বলো তো? হুটহাট কাজের ফাঁকে তোমার বোকা বোকা কথা না শুনে আমি থাকতে পারছি না। যে আমাকে পোড়াচ্ছ তো, এই শাস্তি কতটা ভয়ঙ্কর জানো তুমি? তোমায় আমি শাস্তি দিব, কঠিন থেকে কঠিনতম শাস্তি। প্রায় 3 দিন পর চোখ খুলল মেঘলা। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচ কালো হয়ে গেছে। চোখের সামনে শোভনকে দেখে চাপটে ধরে, ওর উপর সব দুঃখ কষ্ট নিংড়ে দেয় শোভনের বক্ষ পিঞ্জিরায়। ভেবেছিল আর শোভনকে দেখতেই পাবে না, রাজকে মুক্তিই দেবে না। চোখ খুলে ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখে আর ঠিক থাকতে পারেনি। কিন্তু সবকিছুর মাঝেও কেমন গুমোট পরিস্থিতি রয়েই গেল। শোভন শক্ত হয়ে বসে আছে। বদরাগী ডাক্তারটা তাহলে সব জেনে মেঘলাকে মেনে নিতে পারছে না, তাই এমন ভাবে আছে। শোভন তাহলে ওকে ভুল বুঝছে। বুকে তীব্র ব্যথা হলো মেঘলার। বুক থেকে মুখ সরিয়ে শোভনের মুখের দিকে তাকিয়ে হাব ভাব বোঝার চেষ্টা করে আবার শোভনের বুকে মুখ গুজে ইচ্ছে মতো কাঁদল। ভুলভাল চিন্তা মেঘলার মাথায় পড়ছে। শোভন কি মেঘলাকে ছেড়ে দিবে, আর ভালোবাসবে না ওকে ওর ডাক্তার সাহেব? তা ভেবে আবারও কাঁদল। কাঁদতে কাঁদতে শোভনের অ্যাপ্রনটা ভিজে গেছে বুকের দিকে। শোভন বিরক্ত নিয়ে একবার ওর বুকের দিকে তাকালো। এই মেয়ের জন্য কি দুদণ্ড অভিমান করেও থাকতে পারবে না? এভাবে কাঁদলে শোভন নিজেকে ঠিক রাখতে পারবে? তবুও শোভন নিজের সিদ্ধান্তে অটল রইল। রাজের জন্য ও বাঁচতে চাইছিল না। না, কথা বলবেই না এই মেয়ের সাথে। শোভনের বুক খামচে ধরে কান্না সিক্ত কণ্ঠে বলে, এই ডাক্তার, কথা বলছেন না কেন? আমি সুস্থ হয়েছি দেখে আপনি খুশি নন, নাকি সবটা জেনে গেছেন তাই আমাকে ছেড়ে দিবেন? বিশ্বাস করেন, আমি রাজকে কখনোই পছন্দ করতাম না। শোভন বিড়বিড় করে বলে, সাথী কি মেয়েকে আমি স্টুপিড বলি? রাগ করে আছি কিনি, আর বলছে কিসের কথা? স্টুপিড কথা কেন? শোভনের উত্তর না পেয়ে কান্নার পরিমাণ আরো বেড়ে যায় মেঘলার। মেঘলা আরো জোরে খামচে ধরে বলে, এই বদরাগী ডাক্তার, চুপ করে আছিস কেন? কি ভাবছিস আমাকে ছেড়ে দিবি? আমাকে আর ভালোবাসবি না? শুনে রাখ, কান খুলে, আমাকে ছেড়ে দিলেও আমি যাব না, তুই আমার। শোভন অবাক হয়। এই মেয়ে ছেড়ে দেওয়া পর্যন্ত চলে গেছে, আবার তুই করে বলছে? চোখ খুলে শরীরের জোর বেড়ে গেছে। বাহ, কি উন্নতি! শোভন আবার বিড়বিড় করে বলে, এই মেয়ের উপর কি দেখছি, অভিমান করাও যাবে না। কি বাচ্চামো শুরু করেছে স্টুপিড মেয়ে। শোভনের চুপ করে থাকায় মেঘলার কান্নার পরিমাণ বেড়েই যাচ্ছে। একসময় হেঁচকে উঠে যায়। এখন এই মেয়েকে চুপ না করালে আরো অসুস্থ হয়ে পড়বে। তা ভেবে পকেট থেকে ফোন করে আহানকে ফোন করে বলে, আহান তুই কোথায়? আসতে পারবি তুই হসপিটালে? মেঘলার জ্ঞান ফিরেছে। আহানা হসপিটালের বাইরেই ছিল, তাই আসতে দেরি হলো না। শোভন নিচের বুক থেকে মেঘলাকে সরিয়ে ঠিক করে বসিয়ে আহানাকে বলে, আহানা ওকে বলে দে ভুলভাল চিন্তা মাথা থেকে সরাতে। ও আমার বউ, ওকে আমি ছাড়তে যাব কেন? ওর মতো আমায় ভাবছে নাকি যে অন্যের জন্য নিজের মানুষকে কষ্ট দিব? বলেই মেঘলার প্রেশার চেক করে ইঞ্জেকশন দিয়ে বড় বড় পায়ে বেরিয়ে যায়। শোভন যেতেই মেঘলাকে আহানা সবটা বলে।
তারপর মেঘলা বুঝতে পারে রাগী ডাক্তারটা ওর উপর অভিমান করে আছে, আর এই অভিমান ভাঙতে যে মেঘলার অনেক কাঠকয়লা খোয়াতে হবে তা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। 7 দিন পর মেঘলাকে বাড়িতে আনা হলো। এখন সুস্থ মেঘলা। শোভনের অভিমান এখনো ভাঙেনি। এতদিন অনেক চেষ্টা করেছে মেঘলা শোভনের সাথে কথা বলার, কিন্তু শোভনই কথা বলেনি। আজও রিলিজ হওয়ার পর মেঘলার সাথে শোভন আসেনি। আহানা আর শোভনের মা মেঘলাকে বাড়িতে নিয়ে এসেছে। ফ্রেশ হয়ে সবার সাথে ড্রয়িং রুমে বসেছে মেঘলা। আজও আহানা ওর ফ্ল্যাটে ফিরতে চেয়েছিল, শোভনের মা জোর করে এখানেই রেখেছে। সবাই যখন খোশ মেজাজে ঘোষ গল্পে মগ্ন, তখন শোভন হসপিটাল থেকে ফিরল। বৈঠকখানার গল্পের দিকে নজর না দিয়ে নিজের মতো করে উপরে চলে যায়। শোভন যেতেই আহানা ইশারা করে বলে, আয় ঘরে দিয়ে আসি, এখন একা কথা বলে দেখ। মেঘলা হতাশ হয়ে বলে, না আপু, এখন আমি ভুলেও যাব না। দেখে মনে হলো আবহাওয়ায় গরম, এখন গেলে হয়তো কানের নিচে 2-1টা পড়তেও পারে। আহানাও আশাহত হয়ে বসে রইল। কিছুক্ষণ পর ফোন স্ক্রল করতে করতে শোভন নিচে নেমে এলো। বড় সোফাটাই মেঘলা একা বসেছিল, দূরত্ব বজায় রেখে সেখানে বসে। তখনই আহানা থমথমে গলায় বলে, রাত জেল থেকে পালিয়েছে ভাই। আহানার কথার প্রত্যুত্তর দিল না শোভন। চেহারার ভাবভঙ্গিও পাল্টালো না মেঘলা। এই কথাটা শুনেই ঘাবড়ে যায় আহানা। মেঘলার হাত চেপে ধরে, কিন্তু আহানা আবার শোভনের দিকে আড়ষ্ট হয়ে তাকালো। অদ্ভুত তো, শোভন এমন করে বসে আছে কেন, যেন কিছুই হয়নি। রাজ পালিয়েছে শুনেও শোভন স্বাভাবিকভাবে বসে আছে দেখেই অবাক হলো আহানা। কি হলো আবার এই ছেলের? শোভনের মা কিছু বলবে এর আগে শোভন স্বাভাবিকভাবে ফোনের দিকে চোখ রেখে মাকে বলে, 2 দিনের মধ্যে পারিবারিক নিয়মে বিয়ের ব্যবস্থা করো মা। বলেই ফোনটা পকেটে রেখে মায়ের দিকে তাকালো। শোভনের এমন ঠোঁটকাটা কথাবার্তা শুনে সবার চোখ বেরিয়ে আসার উপক্রম। এটা শোভন তো নাকি অন্য কেউ, তা ভেবে আহানা অবাক। শোভনের মা তো বিড়বিড় করে বলল, আমার ছেলেটা এমন নির্লজ্জ, বিয়ে পাগল হলো কবে থেকে? মেঘলা শোভনের কথায় অবাক না হলেও বেশ লজ্জায় পড়ে যায়। ওর এমন আচরণেও অবগত, কিন্তু সকলের সামনে এমন 2 দিকের মাঝে নিজের বিয়ের কথা নিজের মুখে বলছে। এই ছেলে যে লজ্জায় মেঘলার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। সবার এমন বিস্ময় চেহারা দেখে শোভন বলে, কি হলো, সবাই এমন অবাক কেন? আমি কি চমকানোর মতো কিছু বলেছি? শোভনের কথায় সবাই স্বাভাবিক হয়ে বসলো। শোভনের বাবা গলা খাকারি দিয়ে বলে, 2 দিনের মধ্যে কি করে সম্ভব? এই বিয়েটা তো দিচ্ছি শুধু সামাজিক নিয়মের জন্য। এমনিতে তোদের বিয়ে হয়ে গেছে, এটা আস্তে ধীরে করলে আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে। শোভন বলে, 2 দিনের মধ্যে বলছি, যেহেতু 2 দিনের মধ্যেই, তাছাড়া এর পরে আর আমার সময় নেই। বলেই মেঘলার হাত ধরে উপরের দিকে হাঁটা দেয়। তাতে মেঘলা আরো লজ্জায় পড়ে যায়। এই ছেলের লজ্জা বলে তো কিছুই নেই, কিন্তু মেঘলার তো আছে। কি নির্লজ্জের মতো আচরণ বাবা। মেঘলা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আল্লাহ, সুতা ধরে রশি ফেলো, উঠে যাই। গোধূলি তখন। মেঘলা বারান্দার সোফায় বসে বইতে মগ্ন। শোভন পাশে বসে ফোন ঘাঁটছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, গলার টাইটা হাত দিয়ে ঢিলে করে রেখেছে। ঘাম চড়ানো শার্ট নিয়েই এখানে এসে বসেছে। ঘরে এসিতে সমস্যা হয়েছে, সেখানে মিস্ত্রি ঠিক করছে, তাই হসপিটাল থেকে এসে এখানেই বসে পড়েছে। বারান্দার মুক্ত হাওয়া শরীর নিমেষে ঠান্ডা করে তুলেছে। ঘরবাত্ত শার্টটা শুকিয়ে আসছে। মেঘলা এখন খেয়াল করলো ওর পাশে যে কেউ আছে। বই হাতে থাকলে তো কোনো দিকে মন থাকে না এই মেয়ের। বই থেকে মুখ সরিয়ে শোভনের দিকে তাকিয়ে মিহি হাসলো। শোভনের চোখ এখনো মোবাইলেই। ছেলেটা এখনো অভিমান করে আছে ওর উপর। আজ বাদে কাল দ্বিতীয়বারের মতো বিয়ে, তবুও এই বদরাকি ডাক্তার এর অভিমান কমেই না। এবার মেঘলাকেই কিছু করতে হবে। দুষ্টু হেসে উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিচ্ছে শোভন। একবার চোখ ঘুরিয়ে মেঘলার দিকে থমথমে হয়ে তাকালো। পরক্ষণে চোখ সরিয়ে উঠে বারান্দার এক কোণে গিয়ে দাঁড়ালো।
মেঘলা সেখানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে উঠে গিয়ে শোভনের সামনে গিয়ে নিজের কোমরে 2 হাত দিয়ে বলে, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না ডাক্তার সাহেব? এত অভিমান করার মানে কি? এখন তো দেখছি মরে গেলেই ভালো হতো, অন্তত আপনার আকাশ সমান অভিমান তো দেখতে হতো না। বলেই নিজেই মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরতে যাবে, এর আগে শোভন হাত চেপে নিচের দিকে ঘুরিয়ে গাল চেপে ধরে বলে, আরেকবার এই কথা বলবে তো খবর করে দিব। মাথা ঠিক আছে তোমার? কি বলছো? কিছু বলল না মেঘলা। শোভন থেকে নিজেকে ছাড়িয়ে ঘুরে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তা দেখে শোভন বিড়বিড় করে বলল, এই মেয়ে আমার রাগ ভাঙাতে এসে নিজেই রাগ করে রইল। কি মেরে বাবা! শোভন মেঘলাকে আবার নিচের দিকে ঘুরিয়ে ফিসফিস কণ্ঠে বলল, আমার রাগ ভাঙানোর স্টাইল তোমার মতো আনরোমান্টিক না। আশা করি তুমি চাও না ঘরে এতগুলো লোকের সামনে আমি আমার স্টাইলে তোমার রাগ ভাঙাই। চাও? চাইলে বলো, আই এম স্টিল রেডি। বলেই বাঁকা হাসে শোভন। মেঘলা শোভনের কথা শুনে বড় বড় চোখে কিছুক্ষণ শোভনের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পেরে চাপটে ধরে শোভনের বুকেই মুখ লুকিয়ে বলে, ডাক্তার সাহেব, দিন দিন আপনি ঠোঁট কাটা হয়ে যাচ্ছেন, আজ তো অসভ্য হয়ে যাচ্ছেন, তা কি আপনি জানেন? শোভন কিছু বলল না। প্রসন্ন হেসে মেঘলাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। গধূলির এমন প্রেমময় মুহূর্তে দৌড় আকাশের সূর্যটাও যেন লজ্জা পেয়ে মুখ লুকালো, আর চারপাশটা সন্ধ্যার মিষ্টি আধারে ঢেকে গেল। সাঁঝের বেলায় আধারটা আজ তোমার আমার, অন্তিম সূর্যের শেষ আলোটা না হয় লাজেই হারাক। বৈঠকখানায় বসে টিভি দেখছে আহানা আর মেঘলা। শোভন বসে আছে, তবে তার টিভির দিকে খেয়াল নেই, বই পড়ছে। বাড়িতে নানান কাজের মাঝেও শোভন কোনো কাজেই হাত লাগায় না, এমনকি বউকেও করতে দেয় না কিছু। কাল বিয়ে, তাই তোড়জোড় চলছে। সব কাজের মাঝেও শোভনের মা ছুটে এসে শোভনকে বলে, সকালেও তোকে বললাম মেয়ে দুটোকে নিয়ে শপিং এ যেতে, গেলি না, এখন কি যাবি না? বিয়ে কি করবি পুরান কাপড় পরে? চাচির সাই পেয়ে আহানাও ফোরন কেটে বলল, হ্যাঁ, কাল তো বিয়ে, শপিংয়ে যাবি না? তুই না যাস, আমি আর মেঘলা যাই। যেমন ভাবে বসে আছিস লাগছে বিয়েটা কাল না, আরো 1 মাস পর। শোভন বইটা সাইডে রেখে বিরক্ত নিয়ে বলল, উফ আহান, বিরক্ত করিস না। তোর দরকার হয় তুই যা, আমায় জ্বালাচ্ছিস কেন? আহানাও বিরক্ত গলায় বলল, তোকে বলিনি, আমি মেঘলার কথা বলেছি, ওকে নিয়ে যাই। কাল বিয়ে বাড়িতে এত মানুষ আসবে, অথচ বিয়ে শপিংয়ে হয়নি। শোভন বলে, মেঘলা কিনে শপিং এ যাবি? ইম্পসিবল, আমার বউকে আমি কোথায় নিয়ে যেতে দিব না। শোভনের এমন সংকোচহীন কথায় মেঘলা লজ্জায় মিহিয়ে গেল, আর আহানা আর ওর মা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এই ছেলে সত্যিই নির্লজ্জ হয়ে গেছে। তবুও ইতস্তত কাটাতে আহানা দাঁত চেপে বলে, ভাই, তোর বউকে পাঠাবি না তাহলে? কাল এত মানুষের সামনে তোর বউ পড়বে কি? শোভন একই ভঙ্গিতে বলে, তা নিয়ে তোকে ভাবতে হবে না, যা দরকার ঘরে এসে পড়বে। তুই বসে চিপস খা আর টিভি দেখ। বলে আবার বই পড়ায় মন দিল। ছেলের কথা শুনে শোভনের মা স্বস্তির শ্বাস নিয়ে আবার অন্য কাজে চলে গেল। টিভির চ্যানেল পাল্টাতে কিছু একটা ভেবে আহানা থমথমে গলায় বলল, ভাই, রাজের খবর পেয়েছিস? কোথায় গেছে জানিস? শোভন উত্তর দিল না। মেঘলাও প্রশ্নসূচক চাহনি দিয়ে শোভনের দিকে তাকিয়েছিল। তখনই নিউজ চ্যানেলের নিউজের শব্দে আহানা মেঘলা দুইজনেই টিভির দিকে তাকায়। সেখানে দেখাচ্ছে জেল থেকে পালানো খুন আর কিডন্যাপিং এর আসামি রাজের অচেতন দেহ পাওয়া যায় তার গ্রামের পরিত্যক্ত গোডাউনে। রাজ পালানোর পর পুলিশ খোঁজাখুঁজির পর সেখানেই রাজকে পায়। গোডাউনটার পাশে কেমিক্যাল ফ্যাক্টরি ছিল। সেখানে আগুন লাগার কারণে এই গোডাউনটা পুড়ে যায়। সেই ফ্যাক্টরিতে আগুন লাগার পিছনেও রাজের হাত ছিল। পুলিশ এটাও জানতে পারে রাজের শরীরের কিছু কিছু অংশ পুড়ে গেলেও রাজের কিছু হয়নি, তার চিকিৎসা চলছে। তা দেখে মেঘলার মুখের কোণে হাসি ফুটে ওঠে। অস্পষ্ট কণ্ঠে বলে, বাপ কেউ ছাড়ে না। অস্পষ্ট কণ্ঠ হলেও আহানা আর শোভন কারো কান এড়ায়নি। আহানা মূর্তির ন্যায় বসে আছে, তার সব কিছু যেন থমকে যাচ্ছে। আর শোভনের ঠোঁটের কোণে ফুটে ওঠে
রহস্যময় হাসি তা সবার আড়ালে দিলেও আহানার চোখ এড়ায় না। কিছুক্ষণের মাঝেই শোভনের মা ডাকতেই মেঘলা উঠে চলে যায়। মেঘলা যেতেই আহানা শীতল গলায় প্রশ্ন করে, ভাই, রাজের এমন অবস্থা কি করে হলো? শোভন এবার হাসল, রহস্যময়ী হাসি, যা ইঙ্গিত করছে গভীর রহস্যময় কিছু। শোভনের হাসি দেখে আহানা অবাক চাহনি দিল। ও জানে ওর ভাই কেমন, তবুও শোভনের মুখ থেকে শুনতে চায়, তাই আবার বলে, বললি না ভাই, রাজের এমন অবস্থা কি করে হলো? শোভন আবারও একই ভঙ্গিতে হেসে বলে, ওই যে মেঘলা বললো না, পাপ বাপকেও ছাড়ে না। এটাই হয়েছে। বলে উঠে উপরে যাওয়ার জন্য পা বাড়িয়েও আবার আহানার সামনে আসলো। আহানা কিছু একটা ভাবনায় মগ্ন ছিল। শোভনের এমন আশা দেখে কেঁপে উঠল। শোভন তা দেখে শব্দ করে হেসে বলে, ও শাস্তিও পেয়েছে, আমি তোকে হ্যাপি দেখতে চাই। স্মাইল আহানা। বলেই হাত দিয়ে ইশারা করলো। আহানা হাসলো না। শোভন আবার বলে, স্মাইল দি। এবার জোরপূর্বক হাসলো আহানা। ও বুঝতে পারলো ওর ভাইটা অনেক রেগে আছে, তাই আহানা না বলে দিল। শোভনও প্রসন্ন হেসে যাওয়ার জন্য আবারও কয়েক কদম এগোলো। সিঁড়ির সামনে গিয়ে আবার থেমে যায়। ঘাড় ঘুরিয়ে বলে, প্রাণে মারিনি দি, বাঁচিয়ে রেখেছি তোর এই হাসির জন্য। সারাদিন এত এত নিয়ম কানুন, কাজ আর বন্ধু বান্ধবের হট্টগোল শোর সারাবা পেরিয়ে রুমে ঢুকলো শোভন। রুমে ঢুকেই ফুলে সজ্জিত বিছানার উপর বসেছে ওর জন্য অধীর অপেক্ষায় বসে থাকা প্রেয়সীর সাথে চোখাচোখি হলো শোভনের। পিছনে ঘুরে দরজাটা লাগিয়ে তেমন অবস্থায় বুকের বাপাশে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানল শোভন। পরক্ষণে আবার স্বাভাবিক হয়ে সামনে ঘুরে বিছানার দিকে এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে না? কষ্ট হচ্ছে নিশ্চয়ই। আমারই দোষ, বাইরে দেরি করে ফেললাম। তোমার এগুলো পরে থাকতেও তো কষ্ট হচ্ছে, তাই না? উঠো, এসব খুলে পাতলা কিছু পরে নাও। মেঘলা প্রসন্ন হাসলো। লোকটা ওকে নিয়ে এত চিন্তা করছে তা দেখে ভালো লাগলো মেঘলার। সারাদিন পর দেখা হলো দুজনের। সেই সকালে একবার দেখা হয়েছিল, তারপর আর কারোরই দেখা হয়নি। মেঘলা উঠে দাঁড়ালো। সত্যি এসব পরে থাকতে ওর বিরক্ত লাগছে। আয়নার সামনে নিয়ে শরীরের থেকে ভারী জিনিসগুলো খুললো। আলমারি থেকে পাতলা একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সারাদিন ধকলের পর গোসল না করলে থাকতেই পারবে না এখন, তাই গোসল করেই বেরুলো। আজ মেঘলার লজ্জা লাগছে কেন যেন, অথচ এই ছেলের সাথে এতদিন ঘুমিয়েছে। রুমে ঢুকে দেখে শোভন নেই। বারান্দার আলো জ্বালানো। মেঘলাও সেদিকে গেল। মেঘলা যেতেই শোভন ইশারা করলো দোলনাটায় বসার জন্য। মুচকি হেসে দোলনাটায় বসলো। পাশে চেয়ার টেনে শোভনও বসলো। মাঝখানে কিঞ্চিত দূরত্ব রয়েছে। শোভনও শেরওয়ানি পাল্টে পাতলা পাঞ্জাবি পরেছে কালো রঙের। বসেও কিছু একটা ভেবে আবার রুমের দিকে গেল। রুম থেকে ফিরে এলো 4টে লাল বক্স নিয়ে। বক্সগুলো মেঘলার হাতে দিল না, নিজেই আবার আগের জায়গায় বসে প্রথম বক্সটা খুলল। তাতে দুজোড়া মাঝারি সাইজের কানের দুল। মেঘলার কানের থেকে আগের পরনের টপগুলো খুলতেই মেঘলা শোভনের আনা জিনিসের দিকে তাকিয়ে বলে, এমা, এত জিনিস থাকতো এগুলো আনলেন কেন? শোভন মেঘলার কান থেকে সেই টপগুলো খুলতে খুলতে বলে, আমার বুকে আমি দিচ্ছি, তাতে কার কি? কিছুই না, তবু আগে থেকে তো মা কত কিছু দিয়েছে। সেগুলো তো মা দিয়েছে, আমি না। আমি চাই আমার উপার্জিত টাকায় কেনা জিনিস আমার বউ পড়ুক। মেঘলা হাসলো। আবারও আজ নিজেকে পরিপূর্ণ লাগছে। এত ভালোবাসা থাকলে আর কি চাই। শোভন একে একে কানের দুল, গলার চেইন, নাকের ফুল আগেরগুলো খুলে নিজে কিনে আনা জিনিসগুলো পরিয়ে দিল। পরানো শেষ হতে মেঘলা ঝুঁকে শোভনের বক্ষস্থলে মিশে মেয়ের মিনিয়ে বলল, ডাক্তার সাহেব, আপনি খুব ভালো, ভালোবাসি। শোভনও ফিসফিসিয়ে বলল, ভালোবাসি। আজ আকাশে মস্ত চাঁদ উঠেছে। পুরো ঘর আলোকিত করে দুজন কপত কপতির ভালোবাসার সাক্ষী হয়ে আছে। আজ পূর্ণতা পেল ভালোবাসা। শুরু হলো আবার নতুন পথ চলা। সময় পেরিয়েছে, মানুষ বদলেছে, ভালোবাসা পাল্লা দিয়ে বেড়েই চলেছে। আহানা এখন আর চুপচাপ থাকে না। ফুরফুরে মেজাজি চঞ্চলতা থাকেই সব সময়। বিয়ে করেনি এখনো, হয়তো এখনো কারো অপেক্ষায় প্রহর গুনছে। এই ভেবে সে তার ভালোবাসা বুঝবেই। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে।
মেঘলা 8.5 মাসের অন্তঃসত্ত্বা, আগে থেকে আরো বেশি চঞ্চল হয়ে গিয়েছে। কথা তো আছেই, এমনও সময় যায় সারা রাত বসে একা একা বকবক করে, আর শোভন ওর কোলে মাথা দিয়ে শুয়ে সারা রাত সে কথা শোনে, এক মুহূর্ত বিরক্ত হয় না। এই তো সেদিনের কথা। সেদিন মেঘলা রাতে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। শোভন হসপিটাল থেকে এসে দেখে ঘুমিয়ে গেছে। 10টায় হসপিটাল থেকে এসে একটু স্টাডি করে রাত 12টায় যখন শুতে যায়, তখনই মেঘলা উঠে বায়না ধরে ও এত রাতে আইসক্রিম আর মিল্ক শেক খাবে। অথচ এই মেয়ে দুধের গন্ধও শুকতে পারে না। ভাগ্যক্রমে আইসক্রিম বাড়িতেই ছিল, তাই বাইরে যেতে হয়নি। নিচে গিয়ে সেগুলো আনতে একটু দেরি হয়ে গেছে। এসে দেখে আলমারিতে যত কাপড় আছে ভিজিয়েছে, তা নাকি সে এত রাতে ধোবে। শোভন জোর করে এনে বিছানায় বসালে দুধ আইসক্রিম ফেলে দেয় রাগে। ওয়াশরুমে গিয়ে কাপড় ধুতে থাকে। তারপর শোভন অসহায় হয়ে বলে, তুমি বসে থাকো, আমি ধুয়ে দিচ্ছি। তুমি ধুলে তো আমাদের প্রিন্সেস কষ্ট পাবে না। মেঘলা সম্মতি জানায়। শোভন রুম থেকে চেয়ার নিয়ে ওয়াশরুমের এক সাইডে রেখে মেঘলাকে বসতে দেয়, আর বেচারা বসে বসে ধোয়া কাপড়গুলো আবার ধোয়। ধোয়া শেষ হয়ে গেলে মেঘলা আবার এসে শুয়ে পড়ে। শোভনও সব ঠিকঠাক করে মেঘলাকে বুকে নিয়ে ঘুমায়। এই মেয়েটা যে ওর বাচ্চামোগুলোকেই তো ভালোবাসে শোভন, এতে বিরক্ত হবে কোথায়? রাজ 1 বছর হলো মেন্টাল অ্যাসাইলামে আছে। রাজ মানসিক সমস্যায় ভুগছে। বারান্দায় বসে মেঘলার মাথায় তেল দিয়ে দিচ্ছে শোভনের মা। তখনই হঠাৎ রাজের কথা মনে পড়ল মেঘলার। তেল দেওয়া থেকে উঠেই ফোন আনতে চলে যায়। শোভনকে ফোন করে শোভন ফোন তুলতেই মেঘলা বলে, ডাক্তার সাহেব, রাজ ভাইয়া কোথায়? এতদিন পর মেঘলার এহেন প্রশ্নে ইতস্ততই পড়ে যায় শোভন। কি বলবে এখন? আর কথা জিজ্ঞেসই বা করছে কেন? এই মেয়ের মাথায় আবার অন্য কিছু ঘুরছে নাকি? শোভনকে চুপ করে থাকতে দেখে মেঘলা আবার বলে, বললে না যে রাজ ভাইয়া কোথায়, আর মামা মামি? শোভন আমতা আমতা করে বলে, তোমার মামা মামি গ্রামেই আছে, আর রাজ মেন্টাল অ্যাসাইলামে। অবাক হয় শোভনের কথায় মেঘলা। রাজ মেন্টাল অ্যাসাইলামে? আহানা জানে মেয়েটার ভালোবাসা যে গভীর, এতদিনে বেশ বুঝেছে মেঘলা, কিন্তু রাজ মেন্টাল অ্যাসাইলামে কেন, এটাই বোধগম্য হচ্ছে না। মেঘলা অবাক কণ্ঠে বলে, মেন্টাল এসাইলামে কেন? শোভন বাঁকা হেসে বলে, তুমি বলেছিলে না পাপ বাপকেও ছাড়ে না? সেদিন ওই গোডাউনে ব্লাস্টের আওর বেঁচে গিয়েছিল ঠিকই, তবে মানসিক রোগী হয়ে গেছে। মেঘলা এবার আর অবাক হলো না। ওর সাথে অনেক অন্যায় করেছে, তবুও ভাই তো রাজ না মানুক, ও তো মানবে। আর সবচাইতে বড় কথা, আহানা এতটা ভালোবাসে ছেলেটাকে। মেঘলা মিহি কণ্ঠে বলে, আমি আহানা আপুকে নিয়ে সেখানে যেতে চাই। মেঘলার এমন কথায় শোভনের রাগ উঠে গেল। মেয়েটা কি দিয়ে তৈরি, অদ্ভুত মেয়ে। এখন না করলেও এই মেয়ে শুনবে না। শোভন জানে, তবুও শান্ত কণ্ঠে বলে, না, সেখানে তোমাকে আমি নিয়ে যাব না। এই তো শোভনের কথায় মেঘলার আরো জেদ চড়ে বসলো। আজকাল না শব্দটা ওর মোটেও ভালো লাগে না। যা না করে তা আরো বেশি বেশি করে। মেঘলা জেদ করে বলে, আমি যাব মানে যাব, তুমি না নিয়ে গেলে একাই যাব। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল শোভন। মেয়েটা আজকাল বেশি জেদি হয়ে গেছে, তাই ও নিজেই বলে, না, একা যেতে হবে না, আমি নিয়ে যাব। অ্যাসাইলামের সামনে গাড়ি থামতেই কাঁপা কাঁপা হাতে দরজা খুলে গাড়ি থেকে নামলো আহানা। কষ্ট হচ্ছে ওর খুব। ভালোবাসার মানুষটার সাথে দেখা করতে এখানে যে আসতে হবে ভাবতেই পারেনি আহানা। ভারী শরীর নিয়ে গাড়ি থেকে নেমে দীর্ঘশ্বাস ছাড়ল মেঘলা। আজকাল একটুতেই হাঁপিয়ে যায়। 3 জনই কাঙ্ক্ষিত রুমটির সামনে আসতেই একজন স্টাফ তালা খুলে দিল। তালা খুলতেই আহানা আর মেঘলা ঢুকলো। শোভনের ঠোঁটে রহস্যময়ী হাসি। ভেতরে যেতেই ধক করে উঠল আহানার বুকটা। এক কোণে কুটি কুটি মেরে দেওয়ালে মাথা ঠেকিয়ে ডুকরে চোখ বন্ধ করে আছে রাজ। আওয়াজ পেয়ে চোখ মেলে দরজার দিকে তাকালো। হঠাৎই নিজের কাছের মানুষটাকে দেখে স্বাভাবিকভাবেই এগিয়ে এলো রাজ। মেঘলা রাজকে দেখে ভয় পেয়ে শোভনের বাহু চেপে ধরে। তা দেখে রাজ তাচ্ছিল্য হেসে বলে, তুমি এসেছো মেঘ, আমার কাছে এসেছো? আসো না আমার কাছে প্লিজ, আসো, আমি তোমায় একটু জড়িয়ে ধরবো। এ কি, তুমি পালাচ্ছ কেন? তুমিও আমায় পাগল বলবে মেঘ, সবার মতো।
রাজ উত্তেজিত হয়ে পড়েছে। তা দেখে আহানার আরো কষ্ট হচ্ছে। হঠাৎই রাজ আহানার হাত ধরে বলে, আহান, আমার মেয়ে আমার ভয় পাচ্ছে আগের মতো। ওকে আসতে বলো না আমার কাছে, আমি ওকে চাই। আহান, আমার কষ্ট হচ্ছে। আহান, আমার ওকে চাই, আমার ওকে চাই। শেষ করে দিব, ভেঙে ফেলবো সব। ওই শবনকে আমি মেরে দিব, মেঘলাকেও শেষ করে দিব। ও আমার না তো কারো না। বলেই আরো উত্তেজিত হয়ে পড়ে রুমের জিনিস এদিক থেকে ওদিক ফেলা শুরু করে। শোভন মেঘলাকে নিয়ে বাইরে যাবে, এর আগে রাজ গিয়ে শোভনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়। শোভনের শরীরে ধাক্কাটা না লেগে মেঘলার শরীরে লাগে, আর ধপ করে নিচে পড়ে যায় মেঘলা। ইট পাথরের কৃত্রিম মাটিতে পড়ার হলে এক কোণে মাথার পিছনটাই লাগে আর কোমরে ব্যথা পায়, যার ফলে ব্লিডিং হতে শুরু করে। তৎক্ষণাৎ শোভন গিয়ে মেঘলাকে ধরে পড়ার সময় হাত ফসকে পড়ে যায়। রক্তে ফ্লোর ভেসে গেছে। শোভন যেমন স্তব্ধ হয়ে গেছে তা দেখে রাজও আরো উত্তেজিত হয়ে পড়ে। তখনই আহানার কথাই হুঁশ ফেরে শোভনের। ভাই ওঠ, হসপিটালে নিয়ে যেতে হবে ওকে। মেঘলা এখনো চোখ বন্ধ করেনি। শোভনের মাথা কাজ করছে না, ব্যস্ত ভঙ্গিতে বলে, চোখ বন্ধ করবে না জান, চোখ খোলা রাখো। শোভন মেঘলাকে উঠাবে, তখনই রাজ আরো উত্তেজিত হয়ে মেঘলাকে চেপে ধরে। এক পর্যায়ে আহানা রাজকে ধাক্কা মারতে থাকে। তখনই ডাক্তার ছুটে এসে রাজকে ইনজেকশন পুশ করে। রাজ আদো আদো চোখ বন্ধ করতে করতে বলে, আমার হিংস্রতা তোমার প্রতি বরাদ্দ ছিল। আমি তোমার আশেপাশে কাউকে ঘেঁষতে দেখলে আরো হিংস্র হয়ে উঠতাম। অনেক শাস্তিও দিয়েছি তোমায়, কিন্তু সব খারাপের মাঝে একটা সত্যি কি জানো মেঘ, আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি, আমার তোমাকে চাই। এখনো বলবো, আমার তোমাকেই চাই। তুমি আমার প্রণয়স্পর্শী না তো কারো না। মেঘলার কানে হয়তো পৌঁছলো না কথাগুলো। শোভন মেঘলাকে উঠিয়ে গাড়ির দিকে যেতে থাকে। তখনও হালকা হালকা চোখ খোলা। মেঘলা মিনমিনিয়ে বলে, ভালোবাসি ডাক্তার সাহেব, আমাদের পথ চলা হয়তো এখানেই শেষ, আর হয়তো দেখা হবে না। আমার বাচ্চাকে বাঁচান ডাক্তার সাহেব, ওকে বাঁচাবেন প্লিজ। ভালোবাসি আপনাকে। প্রিয় মানুষটার উপর অভিমান জমলে সেই অভিমান ভাঙতে চায় না সহজে। যখন মন বলে না এবার কথা বলা উচিত, তখনই মস্তিষ্ক প্রিয় মানুষটার বলা কথাগুলো মনে করিয়ে দেয়। 15 দিন হসপিটালে থেকে 2 দিন আগে বাড়ি ফিরেছে মেঘলা। শোভন মেঘলার সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছে, এমনকি এখন আর খোঁজও নেয় না। সময় মতো নিজের মেয়ের খেয়াল রাখে, মেয়েকে যত্ন নেয়, মেয়ের সাথে খেলে, মেঘলার সাথে কথা বলে না। এমনকি মেয়েকেও দেয় না মেঘলার কাছে। দেবে কেন? তখন তো খুব করে বলেছিল বাচ্চাকে খেয়াল রাখতে, ও আর বাঁচবে না। এতদিন হাজার কথা বোঝানোর পরেও মেয়েটা ওকে কষ্ট দিল। এখন বুঝুক কেমন লাগে। সেদিনের কথা মনে পড়তেই রুহু কেঁপে ওঠে শোভনের। বেবি আর ও দুদিকে অসুস্থ হয়ে পড়েছিল। দুজনের লাইফ রিস্ক ছিল। ও এদিকে কেমন করে দুজনের খেয়াল রেখেছে, নিজ হাতে ডেলিভারিও করেছে, আবার বেবির চিকিৎসা আর মেঘলার চিকিৎসা করেছিল। সব দিক সামলাতে গিয়ে নিজেই দুর্বল হয়ে পড়েছিল শোভন। কি করবে এরপর কোল কিনারা খুঁজে পাচ্ছিল না। মেঘলা অনেকটা অসুস্থ এখনো, এমনি জ্ঞান ফিরলেও অনেকটা দুর্বল। বেবিও অসুস্থ, 8.5 মাসে জন্ম নেওয়ায় ওজন অনেকটা কম ছিল, তার সাথে হার্টও দুর্বল ছিল। তাই বেবিকে অন্য কেবিনে নিয়ে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। মেঘলা জ্ঞান ফিরে নিজের বাচ্চাকে না দেখতে পেরে উত্তেজিত হয়ে পড়েছিল। তখন সাথে শোভনও ছিল না। বেশি উত্তেজিত হওয়ার কারণে আবার অচেতন হয়ে পড়ে গিয়েছিল। তখন এরপর মেঘলার জ্ঞান ফিরে পুরো 2 দিন পর। জ্ঞান ফিরার পরও উত্তেজিত হয়ে পড়েছিল। তখন আহানা বুঝিয়েছে বেবির অসুস্থর কথা শুনে আবারও উত্তেজিত হয়ে পড়ে। তখন শোভন না পেরে জোরে জোরে থাপ্পড় দিয়ে রেগে বলে, এমন করছো কেন? বাচ্চার প্রতি দরদ হয়েছে? ওই রাজের কাছে যাওয়ার আগে মনে ছিল না? তখন ভাবলে না ওই খুনিটা যদি কিছু করে দেয়? যা হয়েছে তোমার জন্য হয়েছে। বারবার বারণ করার পরেও সেখানে গিয়েছিলে। তোমার তখন ওই অবস্থা দেখে কি হয়েছিল আমার জানো? হসপিটালে আনার পর যখন ডাক্তার বলল তোমাদের কন্ডিশন ভালো না, তখন আমার কি হয়েছিল বুঝতে পারছো তুমি? আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোমার, তাই না? আগে শোধ তুলছ। আমি না হয় ভুল করেছিলাম। আমার মেয়েটা, ও কি ভুল করেছে তুমি তো জানো। তুমি আর একা নও, তবু কেন জেদ ধরে গিয়েছিলে? আমার এত খারাপ অবস্থায় ডক্টরের সাথে আমি অপারেশন থিয়েটারে ছিলাম শুধু তোমার কথা রাখতে।
যখন আমার সদ্য জন্মানো ফুটফুটে মেয়েটাকে কোলে নেওয়ার পর বুঝতে পারলাম ওর বাঁচার সম্ভাবনা খুবই কম, আমার কি অবস্থা হয়েছিল তুমি বুঝতে পারছো? যাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবি না যে আমার বাঁচার একটা কারণ যে প্রতিনিয়ত আমার নিঃশ্বাসে থাকে, সে তোমাকে ওই অবস্থায় দেখে কিভাবে ছিলাম তুমি জানো? কেন এমন করছো মেঘলা? কেন কষ্ট দিচ্ছ আমায়? সেদিন তোমার বলা কথাগুলো আমার জন্য কতটা কষ্টদায়ক ছিল তুমি জানো তা? আমার কষ্ট দেখে তুমি খুশি তাই না? তুমি বলেছিলে না বেবির খেয়াল রাখতে। আমি বেবির খেয়াল রাখবো। আমার মেয়ের আশেপাশেও তুমি ঘেঁষবে না। আমি যেমন কষ্ট পেয়েছি তখন তুমিও দেখো কেমন লাগে কাছের মানুষ কষ্ট দিলে। বলেই বড় বড় পা ফেলে বেরিয়ে যায় শোভন। শোভনের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলা। শোভন যাওয়ার পরে মেঘলা আহানের দিকে তাকিয়ে বলে, আপু, তোমার ভাইকে বোঝাও না, এমন কেন করছে? আমার বাচ্চাটার আমাকে প্রয়োজন আপু। আমি ভুল করেছি, ক্ষমা চাইছি। কেন এমন করছে উনি? তোমার ভাইকে বোঝাও না আপু, প্লিজ। এইটুকু বলেই মেঘলা ডুকরে কেঁদে উঠল। আহানা কিছু বলল না, কি আর বলবে? ওর ভাইটা যে এমন ও তো ভালো করেই জানে, কিন্তু তখন মেঘলা ওই রকমটা না বললে কি শোভন এমন করত? তখন নিজের সন্তানের কথা মনে ছিল না? তখন মনে ছিল না আমার বেবির আমাকে প্রয়োজন, শোভনের ওকে প্রয়োজন? তখন তো পাশের মানুষটার কথা না ভেবে এক নাগারে এত কিছু বলে গেছে। সেদিনের পর প্রায় আরো 15 দিন হসপিটালে থাকতে হয় মেঘলা আর বেবিকে। 15 দিনে বেবির ওজন প্রায় স্বাভাবিক শিশুদের মতো হয়ে আসে, এখন পুরোপুরি সুস্থ। শোভনী নিজের মেয়ের নাম রেখেছে মেহফিন নূর। সেদিন থেকে বেবিকে ফিডিং করানো ছাড়া মেঘলার কাছে একটুও দেয়নি শোভন। নূরকে খাওয়ানো শেষ হলে সাথে সাথে নিয়ে যেত শোভন। বাড়িতে আসার পরও এমনটাই করছে শোভন। মেঘলা মাঝে মাঝে ভাবে লোকটা মেয়েকে পেয়ে বউয়ের প্রতি আর খেয়াল নেই। মানছে মেঘলা ভুল করেছে, তাই বলে এত বড় শাস্তি দিবে? সকাল 9:20 বাজে। শোভন নূরের সাথে ঘরে খেলছে আর আহানাকে বুঝিয়ে দিচ্ছে ওর মেয়ের কিভাবে খেয়াল রাখবে, আর কড়া করে নির্দেশ দিয়েছে মেঘলার কাছে না দিতে। আজ 2 দিন পর শোভন হসপিটালে যাচ্ছে, ইম্পর্টেন্ট ওটি আছে। মেঘলা বারান্দায় দোলনায় বসে বসে ফ্যাচফিচিয়ে কাঁদছে আর বলছে, মারে, তোর বাবা তোকে পেয়ে আমায় ভুলে গেছে, আমায় আর ভালোবাসে না রে। এমনকি তোকেও তোর মায়ের আদর পেতে দেয় না। আমি ভেবেছিলাম মেয়ে এলে আমার প্রতি আরো ভালোবাসা বাড়বে, কিন্তু না, উনি এখন একা মেয়েকেই ভালোবাসে। বলে আবার ফ্যাচফ্যাচ করে ন্যাকা কান্না জুড়ে দিল। আহানা অসহায়ভাবে শোভনের দিকে তাকালো। শোভন দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে মেয়েকে বলে, তোমার মায়ের উপর রাগ করে থাকা দুষ্কর। তোমার মা তোমার উপরও জেলাস, দেখছো প্রিন্সেস? কিন্তু না, আমরা কথা বলবো না, তোমার মায়ের সাথে গড়বো না ওই মেয়ের ওই বাচ্চামো কথায়। আমরা আমাদের অভিমান জারি রাখবো, ঠিক আছে প্রিন্সেস? কে জানে ওই 20 দিনের বাচ্চা মেয়েটা কি বুঝলো। বাবার কথা শুনে হালকা নড়ে ঠোঁট এলিয়ে হাসলো। তা দেখে আহানা আর শোভন দুজনেই চোখ জুড়ালো। মেয়েটার গায়ের রং মায়ের মতো আর চেহারা পুরো বাবার মতো। আহানা নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভাই, তোর মেয়ে কিন্তু মায়ের মতোই দুষ্ট হবে, দেখ না, তোর কথা শুনে হাসছে, পাকনি একটা। আহানার কথা শুনে হেসে দিল শোভন। শোভনের হাসি দেখে মেঘলা তেলে বেগুনে জ্বলে ওঠে। শোভন যেতেই আহানার থেকে কোলে নেয় মেঘলা। এই প্রথম মেয়েকে আদর করতে পারছে। মা মেয়ের কাণ্ড দেখে হাসলো আহানা। মেঘলা ভাবলো শোভনের অভিমান ভাঙতেই হবে, যে ভাবেই হোক। এমন করে থাকা যায় নাকি? রাত প্রায় 9টা বাজে। ক্লান্ত হয়ে বাড়িতে ঢুকলো শোভন। ঢুকেই ড্রয়িং রুমে ওর মায়ের সাথে মেয়েকে খেলতে দেখে তৃপ্তি মাখা হাসলো শোভন। আশেপাশে চোখ বুলালো আহানা আছে, ওর মা আছে, বাবাও আছে। মেঘলাকে দেখলো না, কোথায় গেল আবার? ভাবলো রুমে আছে, কিন্তু রুমেও পেল না। বুকটা ধক করে উঠল শোভনের। কোথায় গেল আবার? যতই রাগ করুক না কেন, মেঘলাকে না দেখলে ওর ভালো লাগে না। রাতে যখন ঘুমে মত্ত থাকে মেঘলা, তখন নিজের বুকের মাঝে চাপটে ধরে ঘুম পাগল মেয়েটাও টের পায় না। ফ্রেশ হয়ে নিচে গিয়ে মেয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে সোফায় বসে আহানাকে বিড়বিড় করে বলে, মেঘলা কই রে? উপরে দেখলাম না, এইখানেও নেই। আহানা বলে, মেয়েকে চেয়েছিল, তুই বলেছিস তাই দেইনি। সে বিকেল থেকে ছাদে কে জানে কি করছে, সবাই ডেকেছেও আসেনি। আহানার কথা শোনা মাত্রই উঠে ছাদের দিকে গেল শোভন।
এই মেয়ের যা উল্টো পাল্টা বুদ্ধি, কিছু করলো না তো আবার? ছাদে এসে সব অন্ধকার পেল। আশেপাশে কোথাও আলো নেই, কাউকে দেখাও যাচ্ছে না। শোভনের এবার সত্যিই চিন্তা হচ্ছে। নিচে যাওয়ার জন্য আবার পা বাড়াতেই হঠাৎ কেউ পেছন থেকে জড়িয়ে ধরল। শোভনের বুঝতে আর বাকি রইল না কে এ। মেঘলা মিনমিনিয়ে বলে, রাগ করে আছেন ডাক্তার সাহেব? প্লিজ রাগ করে থাকবেন না, আমার যে কষ্ট হয়। কিছু বলল না শোভন। মেঘলা আবার বলে, তখন মাথা ঠিক ছিল না আমার, ভুল করে ফেলেছি। নূরের বাবাই কি ক্ষমা করবে না নূরের মাম্মামকে? মেঘলার কথা শুনে হেসে ফেলল শোভন। মেঘলাকে সামনে ঘুরিয়ে শাড়ির নিচে দিয়ে মুক্ত কোমরে হাত রেখে নিজের কাছে মিশিয়ে নিল। নূরের বাম্মা যদি নূরের মতো বাচ্চামো করে, তাহলে নূরের বাবাই কি মাপ না করে থাকতে পারে? তার প্রণয়স্পর্শীকে ভালোবাসি দিতে থাকে। মেঘলা পরম আবেশে শোভনের বুকের সাথে মিশে চোখ বন্ধ করে মিনমিনিয়ে বলল, আমি আজ পূর্ণ। আমার প্রণয়ে আপনাকে আমি আসক্ত করেছি ডাক্তার সাহেব, যে প্রণয় থেকে মুক্ত পাওয়া দুষ্কর। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সময় পাল্টেছে, প্রণয়ের পাল্লা আরো তীব্র হচ্ছে। দেখতে দেখতে পেরিয়ে গেছে আরো 4 বছর। নূর এখন গুটি গুটি পায়ে হেঁটে আতো আতো কণ্ঠে সবাইকে মাতিয়ে রাখে। শোভন মেঘলার ভালোবাসা পাল্লা দিয়ে বেড়েই চলেছে। আহানার বিয়ে হয়েছে রনির সাথে। আহানাও প্রেগনেন্ট 3 মাসে। নদীর ধারে বসে আছে শোভন, মেঘলা, আর পাশে পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে তাদের ভালোবাসা নূর। একটু আগে সেই মসজিদ থেকে এসেছে যে মসজিদে 7 বছর আগে শোভন মেঘলার বিয়ে হয়েছিল। আজ ওদের বিয়ের পুরোপুরি 7 বছর চলছে। তা ভেবেই হাসলো মেঘলা। প্রথম থেকে ভাবলো আবার ওর জীবনটাকে কি ছিল, কি আছে। শোভন কেমন ছিল, এখন কেমন। অদ্ভুত প্রকৃতির খেলা, কখন দুঃখ কখনো সুখ। ছোট ছোট হাত দিয়ে চিপসের প্যাকেট থেকে চিপস বের করে খাচ্ছে, আর মা বাবার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে। হাসার কারণ ওর বাবা ওর মাকে নিজের পায়ের উপর বসিয়ে রেখেছে। চিপসটা সাইডে রেখে হাতে ভর দিয়ে উঠে হামি দিতে দিতে আতো আতো গলায় বলে, বাবাই আমিও বসবো। মেয়ের কথায় হেসে দেয় শোভন। মেঘলা সরে গিয়ে ঘাসের উপর বসে, আর নূর গিয়ে ওর বাবাইয়ের কোলে বসে। মেয়ে ছোট থেকেই বাবার পাগল, বাবা থাকলে আর কিছুই চায় না। শোভন মেয়েকে বুকের সাথে মিশিয়ে ধরে। সকাল থেকে হাঁটি হাঁটি করছে, তাই ঘুমিয়ে যেতে সময় লাগে না। মেঘলার সামনে গিয়ে মেয়ের হাতে মুখে লেগে থাকা চিপসের গুঁড়ো ঝেড়ে দিয়ে পিছনে সরবে, তখনই শোভন মেঘলার কোমরে হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলে, আমার পৃথিবী। মেঘলা